ওকে। ভাই আমরা শুরু করে দিই। আজকের সেশনটা আমরা জানি যে আমরা মূসক 6.6 এর উপরে একটা সেশন করছি। আমাদের আজকের সেশনটার মূল অবজেক্টিভ হলো আসলে 6.6 এর কেন হয়, কোন স্টেজে 6.6 করতে হয়, আমাদের ইন প্র্যাকটিক্যাল লাইফে কখন কাজে দেয়। হ্যাঁ, টোটালি 6.6 রিলেটেড এ টু জেড আর কি আমরা জানার চেষ্টা করব, এবং আমরা এক্সেল ফাইলটিও শেয়ার করব আফটার কমপ্লিটিং দ্য সেশন, যদি আপনাদের দরকার মনে হয়। আর আমরা শুরুতে একটু পরিচিত হয়ে নিই। আমরা এখানে আছি এমডি হক। একটু নিজেকে ইন্ট্রোডিউস করে, আমরা বেশি নাই, মাত্র হাতে গোনা 4-5 জন আছি। তো আমরা একটু নিজেদের পরিচিত হয়ে তারপর আমরা শুরু করে দিই। হ্যাঁ, বাই দিস টাইম যদি কেউ অ্যাড হয় আমরা অ্যাড করে নেব। এমডি হক ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? মোহাইমিন ভাই আছেন? রাজিয়া আক্তার আপা, কেউ কি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম ভাইয়া, জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা। জি, আমরা একটু নিজেরা পরিচিত হয়নি যারা শুনতে পাচ্ছিলাম, যেহেতু একসাথে একটা সেশন আ- করছি আমরা। জাস্ট আপনার নাম এবং কোথায় আছেন সেটা বললেই আমি। আচ্ছা ভাইয়া, আমার নাম হচ্ছে রাজিয়া আক্তার। আমি বসু ব্যানার্জি থেকে সিএসসি কমপ্লিট করেছি, এখন একটা কোম্পানিতে জয়েন করেছি রিসেন্টলি। তো মানে কোম্পানিটা একদম নতুন, ওনাদের এখন 6.6 6.3 এগুলা নিয়ে জানা অনেক ইম্পর্টেন্ট আমার জন্য আর কি। Great. এই আপনি জন্য এই মূলত, সেশনটাতে জয়েন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে মুহাইমিন ভাই আনমিউট করেছিলেন, শুনতে পাচ্ছেন? হ্যালো। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। ফারুক ভাই আমাদের আইটিপি সেশন করেন, এই হিসেবে আপনাকে আমি চিনি, বাট আদার যারা আছেন তারা তো চিনেন না। ফারুক ভাই একটু অন্যদের উদ্দেশ্যে নিজেকে একটু ইন্ট্রোডিউস করার। আমি মোহাম্মদ ফারুক হোসেন, কর্ণফুলী গ্রুপে আছি। এই তো আইটিপি আপনার সাথে ক্র্যাশ করতেছে। মেহেদি ভাই শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছি? হ্যাঁ মেহেদি ভাই, আমরা আর কি ইন্ট্রোডাকশন সেশন চলছিল, যে আমরা যেহেতু একসাথে একটা সেশন করছিলাম, সবাই পরিচিত হচ্ছিলাম। তো আপনার নাম এবং কোথায় কর্মরত আছেন একটু জাস্ট বিলাইন। জি ভাইয়া, আমি হচ্ছে মেহেদি হাসান। আমি বর্তমানে আছি হচ্ছে সিলেটে আছি। এই প্যারাগন গ্রুপের একটা সিস্টার কনসার্নে জব করতেছি বর্তমানে। কোন সেক্টরে আছেন? জি, আমি টি গার্ডেনের ভ্যাট সেকশনে আছি। অ্যাড সেকশনে আছেন। হ্যাঁ, হক ভাই কিছু বলতেছেন। জি হক ভাই, আপনাকে প্রথমে পাইনি। জি, আমি মোহাম্মদ মুজাম্মেল হক। জি আমি ঢাকাতে আছি, একটা প্রাইভেট ফার্মে আছি, কনজিউমার লিমিটেড। আমি অ্যাকাউন্টসটা দেখি এখানে। ওকে, থ্যাংক ইউ। তো এখানে আমরা যারা আছি মোটামুটি সবাই অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড, এন্ড একজন আপু আছেন, উনি হলো ভ্যাট ডিপার্টমেন্টটাই মূলত দেখেন। আর আমি সাইফুল ইসলাম, আমি বর্তমানে বিজেনটেক একটা সফটওয়্যার কোম্পানিতে ওখানে ফাইন্যান্স কন্ট্রোলার হিসেবে রয়েছি। এবং পাশাপাশি ট্যাগভ্যাট মেকানিজম নামে যে কোম্পানিটা আপনারা দেখতে পান, যে একটা লার্নিং ইনস্টিটিউট এবং ট্রেনিং ইনস্টিটিউট এবং হলো আপনার কনসালটেন্সি ফার্ম, এইটার ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার আমি। তো আমরা শুরু করে দিই আজকের আমাদের সেশনটা। তো আমরা সবাই জানি যে মূসক 6.6। তো আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদেরকে মূসক 6.6 নিয়ে যাই, যে আসলে এটা কি। Okay, তো আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি। জি, একটু রেসপন্স দেখা করবেন যাচ্ছে। please। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে।
সো 6.6টা আসলে কি? এটা একটা মূসক ফর্ম, রাইট? এই এই মূসক ফর্মটা কি? এটা একটা কর কর্তন সনদপত্র হিসাবে ব্যবহার করা হয়। দ্যাট মিনস এটা একটা, আপনি যে ভ্যাট কেটেছেন এটার একটা সার্টিফিকেট, রাইট? এটা কেন দরকার হয়? এটা দরকার হয় এই কারণে, কারণ আপনি যার কাছ থেকে কর কেটেছেন আহ, উনি যখন তার 9.1 ভ্যাট রিটার্ন যখন সাবমিট করছেন, তখন এই মূসক 6.6 সাবমিশন ছাড়া উনি রিবেট পাচ্ছেন না। হ্যাঁ? আমরা মূসক 9.1 তো বুঝি, রাইট? মূসক 9.1 আমরা বুঝি। রাজিয়া আপা শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। মূসক 9.1 কি আমরা বুঝি? জি ভাই, এটা হচ্ছে ভ্যাট রিটার্ন রাইট, ফর্ম। রাইট। হ্যাঁ, সো ভ্যাট রিটার্ন যে ফর্মটা থাকে, এই ফর্মে কি থাকে? প্রথমে আপনার ইনপুট ট্যাক্স থাকে, আউটপুট ট্যাক্স থাকে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট থাকে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট থাকে। তার মানে মূসক 9.1 প্রায় 12টা পার্ট থাকে, রাইট? তার একটা পার্টে থাকে কি? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানে কি? হ্রাসকারী সমন্বয়। তো হ্রাসকারী সমন্বয়ে যখন আপনি করবেন, তখন অবশ্যই আপনাকে কম্পালসারি মূসক 6.6 সাবমিট করতে হবে, আদারওয়াইজ আপনি এই রিবেটটা, আপনি হ্রাসটা করতে পারবেন না। বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা কঠিন আচ্ছা লাগলে একটু বলবেন। হ্যাঁ, ভাই, একটা কোশ্চেন ছিল, আহ জি করবো? বলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই, যদি মানে আমি কোনো কিছু পারচেজ করেছি কিন্তু আমি তখন ওনাদের কাছ থেকে এই ভিডিএসটা কর্তন করি নাই, সেক্ষেত্রে হুম। এখন কি করতে পারি? এক নাম্বার কথা হলো, আপনার যখন আপনি পার্সেস করেছেন, হ্যাঁ, পার্সেস জি। করার সময় আপনার ভিডিএস আসে না। ভিডিএসটা আসে কখন? যখন আপনি পেমেন্ট করবেন। হ্যাঁ, পার্সেস আপনার একুরাল আচ্ছা। বেসিসও হতে পারে, ক্যাশ বেসিসও হতে পারে, রাইট? পার্সেস মানে কি? আপনি একটা জিনিস ক্রয় করলেন, রাইট? আপনি হতে পারে সেটা স্টেশনারি, হতে পারে কোনো ফার্নিচার, হতে পারে কোনো ল্যাপটপ, রাইট? কম্পিউটার অ্যাক্সেসরিজ। আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য ফিক্সড অ্যাসেট অথবা স্টেশনারি আইটেম অথবা কম্পিউটার অ্যাক্সেসরিজ আপনি পার্সেস করলেন, রাইট? এখন এই পার্সেসটা আপনার কি হয়? ইন জেনারেল একুরাল বেসিস হয়। প্রথমে আমরা পার্সেস করি, তিনি ইনভয়েস দেন, তার কিছুদিন পরে এটা সবকিছু চেক করি, এরপরে এর পেমেন্ট ডেট আসে, এই পেমেন্ট ডেট অনুযায়ী আমরা পেমেন্ট করি। যখন আমরা পেমেন্ট করি, তখনই আমার এই ভ্যাট ডিডাকশনের অপশনটা আসে। হ্যাঁ, ভিডিএস মানে কি? ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স। তার মানে সোর্সে যখন আপনি ভ্যাটটা কর্তন করছেন, সেটাই হলো ভিডিএস। ওকে, তো উৎসে কর কর্তন সনদপত্র আপনার তখনই হবে যখন কিনা আগে আপনি ভ্যাট কাটবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা। তো হ্যাঁ, আর জি আমি যদি একটা প্রাইভেট কোম্পানি হয়ে থাকি তাহলে তো আমি কাটতে পারবো, তাই না? রাইট। এখন এটা আগে ছিল যে আপনি যদি লিমিটেড কোম্পানি হন, প্রাইভেট লিমিটেড কোম্পানি হন, এইটা কারা পারবে? যারা উইথ হোল্ডিং এন্টিটি। হ্যাঁ, উইথ হোল্ডিং এন্টিটি কি? উইথ হোল্ডিং এন্টিটি যারা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তারপরে সরকারি কোনো প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান। হ্যাঁ, আগে হলো এক মালিকানা প্রতিষ্ঠান এর আওতাভুক্ত ছিল না, এখনো নাই। তবে এক মালিকানা প্রতিষ্ঠান হইলেও তার সেলস যদি 10 কোটি টাকা থাকে ইয়ারলি, তাহলে সে উইথ হোল্ডিং এন্টিটির আওতাভুক্ত হবে। বুঝতে পেরেছেন? মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি হলেই যে আপনি শুধু কাটবেন ব্যাপারটা তা না। প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে তো আপনি মাস্ট বি কাটবেনই। আপনি যদি এক মালিকানা প্রতিষ্ঠানও হয়ে থাকেন এবং আপনার বাৎসরিক সেল টার্নওভার যদি 10 কোটি টাকার উপরে থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিএস কাটতে হবে আপনার এভরি পেমেন্টে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা ভাই, পেমেন্ট আমি ক্যাশ করে দিয়েছি আগে ভুলবশত, এটা কাটি নাই, সেক্ষেত্রে এখন কি আমার কিছু করণীয় আছে? এক নাম্বার কথা হলো, আপনি একটা হলো ইরর আর একটা হলো অ্যাডভান্স। হ্যাঁ, একটা হলো আপনি হতে পারে যে আপনি অ্যাডভান্স পেমেন্ট করেছেন। হ্যাঁ, আপনি মনে করেন 20,000 টাকার আপনি কিছু স্টেশনারি কিনেছেন, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স পেমেন্ট করেছেন। হ্যাঁ, এরকম হয় না যে আগে আমাকে পার্টিকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে? জি। তো অ্যাডভান্স পেমেন্টের সময় জি, একটু মিউট করবেন, অন্যরা যখন যার প্রশ্ন থাকবে আনমিউট করে প্রশ্ন করবেন। তো যদি আপনার অ্যাডভান্স পেমেন্ট থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স পেমেন্টের সময় কখনোই কি করা হয় না? ভ্যাট ট্যাক্স
ভ্যাট এবং ট্যাক্স ডিডাকশন করা হয় না। ভ্যাট ট্যাক্স ডিডাকশন করা হয় কখন? যখন আপনার ফাইনাল সেটেলমেন্ট হয়, আপনি প্রোডাক্ট বা সার্ভিস যখন আপনি হাতে পাবেন দেন। বুঝতে পেরেছেন? মানে অ্যাডভান্স পেমেন্ট করার সময়, পার্সিয়ালি পেমেন্ট করার সময় কখনো ভ্যাট ট্যাক্স কাটতে হয় না। ফাইনাল সেটেলমেন্টের সময় আপনার ভ্যাট ট্যাক্স কাটতে হয়। এটা গেল একটা বিষয়। আর যদি আপনি আরেকটা কথা বললেন যে আমি ভুলে কাটি নাই, হ্যাঁ, যে আমার মনে নাই, এটা কাটার কথা ছিল কিন্তু কাটি নাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আর কিছু করার নাই। আপনার এটা যদি আপনার যখন ভ্যাট অডিটে ধরা পড়বে, তখন আপনাকে এইটার উপরে এডিশনাল ভ্যাট আপনাকে দিতে হবে। মানে এড়িয়ে যাওয়ার কোনো স্কোপ নাই। তখন আপনার আর কি খরচটা বাড়লো, কোম্পানির বার্ডেনটা বাড়লো। আমি বুঝাইতে পারছি? জি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি মহিমিন। আপনি একটু আগে আমার নামটা জিজ্ঞেস করছিলেন, আমার পরিচয় জানতে চাচ্ছিলাম। আমি খুবই দুঃখিত তখন দিতে জি পারিনি। জি হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা। যে সাউন্ডটা আমরা কি সেশন একটু শুরু করে ফেলেছি তো এখন। ভয়েসটা না খুব আস্তে হ্যাঁ, আসছে। সাউন্ডটা আপনার এখন শোনা যাচ্ছে, আস্তে আসতেছে। হ্যাঁ, মানে আপনার আমরা কথাটা এখন খুব আস্তে সেশনেই আসছে। মনোযোগ। আমার কথাও আসতে যাচ্ছে? হ্যাঁ, অন্য সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? দু একজন রেসপন্স করবেন। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে তো। হ্যাঁ, শোনা একটু যাচ্ছে। কেটে কেটে আপনার আসে মাঝে ডিভাইসে মাঝে। কোনো ইস্যু আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হয়তো বা ইন্টারনেটের ইসের কারণে হইতে পারে। অন্য সবাই তো শুনছে। ওকে। ওকে। সো আমরা একটা ফরম্যাটটা যেটা শেয়ার করেছি এইটার দিকে একটু ফোকাস করি, যে এটা হলো মূসক 6.6, রাইট? সো এই মূসক 6.6 এ আমরা কলাম বাই কলাম একটু ডেসক্রাইব করছি যে মূসক 6.6 এ কি কি থাকে। ওকে, তো দেখেন এখানে উৎসে কর কর্তনকারী সত্তার নাম থাকবে, রাইট? তার মানে উৎসে কর কর্তনকারী সত্তাকে যিনি কাটবেন। বুঝতে পেরেছেন? মানে আপনি যদি কোম্পানি হয়ে থাকেন, আপনি যদি কাউকে পেমেন্ট দেন, তখন এইখানে কার নাম বসবে? আপনার নাম। বুঝতে পেরেছেন কিনা? ইয়েস। এইটা নিয়ে কারো কোনো কনফিউশন? উৎসে কর কর্তনকারী সত্তার নাম, এটা হলো সহজ কথা, যিনি পেমেন্ট ডেস্কে আছেন, আপনি কেটেছেন, আপনার কোম্পানির নাম বসবে। বুঝতে পেরেছেন? যে দিবে আর কি, সার্টিফিকেটে যে ইস্যু করবে। রাইট, যিনি সার্টিফিকেটটা দিবেন। সো কে সার্টিফিকেট দেবে? যে কিনা আপনার পেমেন্ট থেকে কর কর্তন করেছেন, রাইট? সে ফর এক্সাম্পল, আপনি মনে করেন মিস্টার এক্স ওয়াই জেড লিমিটেড থেকে আপনি 50,000 টাকার একটা ল্যাপটপ কিনেছেন, রাইট? এখন এই 50,000 টাকার ল্যাপটপ কেনার সময় আপনি এক্স ওয়াই জেড কে পেমেন্ট দিচ্ছেন। পেমেন্ট দেওয়ার সময় যখন আপনি তার 5,000 টাকা ট্যাক্স, 5,000 টাকা ভ্যাট কেটে 40,000 টাকা যখন আপনি পেমেন্ট করছেন, তার মানে কি এখানে আপনি কর কর্তনকারী সত্তা কে? আপনি। হ্যাঁ, আপনি মনে করেন রহিম এন্টারপ্রাইজ। ওকে, তো এইখানে এই রহিম এন্টারপ্রাইজ হলো কর কর্তনকারী সত্তা, আপনি এক্স ওয়াই জেড এর টাকা কেটেছেন। অথবা আপনি যদি এক্স ওয়াই জেড কোম্পানি হয়ে থাকেন, আপনি যদি রহিম এন্টারপ্রাইজ এর কাছ থেকে আপনি স্টেশনারি কিনে থাকেন এবং তাকে পেমেন্ট করেন, পেমেন্ট করার সময় তাহলে এখানে আপনার নাম বসবে। বুঝতে পেরেছেন? যিনি, সহজ কথা হলো যিনি সার্টিফিকেট ইস্যু করবেন। আর সার্টিফিকেট কে ইস্যু করবে? যিনি কিনা, যিনি পেমেন্ট করেছে। হ্যাঁ, ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো কনফিউশন? তাহলে তার ঠিকানা, তারপরে হলো, জি কেউ কিছু বলছিলেন? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, শুনতে পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছি। হ্যাঁ, নেক্সট। সো এইখানে দেখেন আপনার উচ্চ কর কর্তন সনদপত্র, এটার সনদপত্র নাম্বার। এটা আপনি যদি মাসের যে কয়টা আপনি উচ্চ কর কর্তনের সনদপত্র দিবেন, সেটা আপনি কন্টিনিউয়াসলি এখানে নাম্বারিং করবেন। মানে এখানে নাম্বার সিরিজটা আপনার বসবে, যে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এরকম করে আপনি নাম্বার ব্যবহার করবেন। হ্যাঁ, আর জারির তারিখ কি? যেদিন আপনি এই সনদপত্রটা আপনি যেদিন ইস্যু করছেন, সেটা হলো আপনার জারির তারিখ। ওকে, তো এরপরে দেখি আমরা এখানে আপনার ক্রমিক নং। হ্যাঁ, ক্রমিক নং 1, 2, 3 করে আপনার যতজনকে আপনি সার্টিফিকেট ইস্যু করবেন তাদের এখানে ক্রমিক নাম্বার দিবেন।
এরপর সরবরাহকারীর নাম এবং বিল, আপনি যার কাছ থেকে বিলটা কেটেছেন, হ্যাঁ, তার নাম, তারপরে তার বিল নাম্বার, আর এখানে হলো কি সংশ্লিষ্ট কর চালানপত্র নাম্বার, এখানে নাম্বার দিবেন এবং ইস্যুর তারিখ দিবেন, মোট সরবরাহ মূল্য দিবেন, মূসকের পরিমাণ দিবেন, এরপরে উৎসে কর্তনকর্তৃক মূসকের পরিমাণ আপনি এখানে বসাবেন। আমি একটা ফিল আপ করা আপনাকে দেখাচ্ছি বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। তো এইটা মনে করেন XYZ লিমিটেড, যাবে ওকে? হ্যালো, কেউ কিছু বললেন? হ্যালো হ্যাঁ, বলেন। এখানে ভ্যাট ব্যতীত মূল্য নাকি ভ্যাট সহ মূল্য এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। এখানে আপনি ভ্যাট সহ মূল্য দিবেন। এখানে কি 6.3 এর অ্যামাউন্টটা হবে? রাইট, হ্যাঁ, এটাই আমি বলতেছিলাম। আপনারা একটু দেখেন, এটা একটা সচরাচরিত আমরা একটা ভুল করে থাকি, হ্যাঁ। আমি যেটা এখানে শেয়ার করেছি এটাও একটা ভুল। তো আমি সেই ভুলটা আপনাদের সাথে বলবো এখন। দেখেন, এখানে প্রথমে আমার কি একটা কোম্পানির নাম বসেছে যে আমি অগ্নি সিস্টেম লিমিটেড, এটা একটা কোম্পানি, তার কাছ থেকে সার্ভিস নিয়েছি, তার বিল নাম্বার আমি এখানে দিয়েছি। এখন দেখেন এখানে কর চালানপত্র নাম্বার, হ্যাঁ। তো এইটা সচরাচর অনেকেই ভুল করে থাকে। এইটা কি করি, আমরা যে চালানে আমরা যে চালানে পেমেন্ট করে থাকি ওই চালানের আমরা মানে ট্রেজারি চালানের নাম্বারটা বসায় ফেলাই অনেক সময়, রাইট? কিন্তু এইটা ভুল। এখানে এটাই তো করে, সবাই তো হ্যাঁ, এটাই করে দেখি। মানে সবাই না, আপনার প্রায় 90% লোক এটা করে, এবং এট প্রেজেন্ট এটা আমিও করতাম। হ্যাঁ, আমি আচ্ছা যখন আপনার একবারে পেমেন্ট ডেস্কে যখন আমি কাজ করতাম, আমি নিজেও এই কাজটা করতাম। হ্যাঁ, এটা পরবর্তীতে আমি অনেক পরে জানতে পেরেছি যে আসলে এটা আমি ভুল করতেছি। হ্যাঁ, এইখানে আচ্ছা হবে আসলে আপনার সংশ্লিষ্ট কর চালানপত্র বলতে আপনার ভেন্ডর আপনাকে যে 6.3 দিয়েছে, আপনাকে সে একটা সেলস ইনভয়েস দিয়েছে না? সেলস ইনভয়েসের জি সাথে জি সে জি অবশ্যই মূসক দিবে। মূসক 6.3টাই তো আসলে সেলস ইনভয়েস। তো এইটাই ভ্যাটের এটা বাসায় হলো কর নিশ্চিত চালানপত্র, কাটবো আমরা। রাইট? এবং সেই চালানপত্র নাম্বারটাই আপনি এখানে দিতে হবে, মূসকের যে নাম্বারটা রাইট? 6.3 যে নাম্বারটা। এরপরে এডিশনালি, হ্যাঁ, এডিশনালি আপনি যদি মানে মেইন কথা হলো মূসক 6.6 এ যেটা আপনার এনবিআর কর্তৃক যেটা প্রেসক্রাইব, এই কলামগুলা আপনি তো মাস্ট রাখতেই হবে। আপনি কমাতে পারবেন না, তবে আপনি বাড়াতে পারবেন। হ্যাঁ, আপনি কি করতে পারবেন, এখানে ট্রেজারি চালানের এই ঘরটা আপনি এই ডান পাশে এনে আপনি চাইলে আপনি রাখতে পারবেন, আপনি দিতেও পারবেন, আপনার দিতে কোনো না নাই। বাট এইখানে যে কয়টা কলাম আছে এই কলাম কয়টা আপনাকে মাস্টবি রাখতে হবে, এবং এই কলামে যে 6.6 ডাটা এর তো চেয়েছে, বই কিনতে পাওয়া যায়, এটাতে কিন্তু এইগুলাই কলাম আছে, রাইট, এটা আমি কিনতে সেটাই পাওয়া যায় বই। বললাম। শোনেন, একটা ব্যাপার হলো, একটা হলো কিনতে পাওয়া যায় বলতে কি, এনবিআর তো আপনাকে কোনো বই দেয় নাই, রাইট? এনবিআর আপনাকে দিয়েছে না একটা না ফরম্যাট, রাইট? এখন এই ফর্ম ফরম্যাটটা দিয়ে দিচ্ছে আপনি একটা। যদি এক্সেলে রেখে প্রিন্ট আউট করেন, দ্যাট এনাফ। মেইন হলো না হ্যাঁ আপনাকে এটাকে, হ্যাঁ, এটা আপনাকে 3 কপি রাখতে হবে। একটা হলো আপনার কাছে থাকবে, একটা ভ্যাট অফিসের জন্য আপনি রাখবেন, আর একটা হলো আপনার যে ভেন্ডর যাকে আপনি দিবেন তার তার জন্য একটা দিবেন। তাকে দেখি এখন ভ্যাট 3 কপি অফিসার থাকে। মনে করেন, হ্যাঁ, ভ্যাট অফিসার মনে করেন 2 বছর পরে অডিটে আসলে যাতে আপনার কাছে এটা পায়। এখন সেটা আপনি প্রিন্ট করে দেন বা বই করে দেন, সেটা তার দেখার বিষয় না। বাট বা আপনি সফটওয়্যারে এটাকে থাকতে ইয়া দেখাইতে করেছেন, হবে। রাইট? আপনি সফটওয়্যারে এটাকে কাস্টমাইজ করে নিয়েছেন, আপনার কোনো হার্ড কপি নাই, আপনি এটা সফটওয়্যারে মেনটেন করেন, নো প্রবলেম, আপনি সেই সফটওয়্যারের কপিটাই তাকে অবশ্যই দেখাতে হবে। আমি বুঝাইতে পারছি ভাই? জি জি তো এইখানে যেটা অনেকেই মনে করে যে আসলে 6.6 এটা তো খুব ছোট একটা বিষয়, এটা নিয়ে আবার কেন ক্লাসের দরকার, সেশনের দরকার? তো এইটা হইলো মেইন পয়েন্ট, যে এই 90% লোক এই কলামটায়, এই যেটা আমি এই মাত্র সিলেক্ট করলাম, এই কলামটায় 90% লোকই আপনার ভুল করে জুম থাকে। করলে ভালো হয়। হ্যাঁ, আমি জুম করে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে, জুম করেছি। জি জি জি। তো এই যে কলামটা, রাইট,
এই কলামটায় আপনার এই যে যেটা আমি ইয়েলো মার্কিং করেছি, এই কলামটা মানে 90% লোকই ভুল করে, এবং আমি যেটা দেখাচ্ছি এটাও একটা ভুল করা। তার মানে আসলে এখানে এটা কি, এই যে দেখেন 2425, দ্যাট মিনস এটা একটা ট্রেজারি চালান নাম্বার। তো এখানে আসলে রাইট, এটা এখানে ট্রেজারি চালানের নাম্বার বসবে না। তাহলে এখানে কি নাম্বার বসবে ভাই? এখানে বসবে এই অগ্নি সিস্টেম, এই কোম্পানি যখন আমাকে 6.3 দিয়েছে, সেই 6.3 যে নাম্বারটা সেটাই এখানে বসবে, সেই 6.3 যে ইস্যু ডেট সেটাই এখানে বসবে, সেই 6.3 যে মূল্য সেটাই এখানে বসবে। হ্যাঁ, সেটা বসার পরে সেইটা অনুযায়ী যে টাকা ভ্যাট মূসকের পরিমাণ সেটা এখানে বসবে। এরপরে আমি ওখান থেকে কত টাকা কাটছি সেটা এখানে বসবে। বুঝতে পেরেছেন? জি জি। তো এটার এই ব্ল্যাঙ্ক ফাইলটা নিয়ে আমরা এখানে কথা বলছিলাম। ভাই বুঝতে পারিনি, আরেকবার একটু বলে দিলে ভালো হতো। জি, ব্যাংকগুলো তো এইভাবে ইস্যু করছে। জি, যিনি বললেন আরেকবার বলছি, আরেকবার হলো আপনার প্রথমে হলো এখানে একবারে শুরু থেকে বলছি, উৎসে কর কর্তনকারী সত্তার নাম, মানে যিনি এই সার্টিফিকেটটা প্রদান করবেন। সার্টিফিকেটটা কে প্রদান করবে? যিনি পেমেন্ট করবেন, পেমেন্ট থেকে যিনি ভ্যাটটা ডিডাক্ট করে রেখেছেন। ক্লিয়ার? নেক্সট হলো তারই এখানে ঠিকানা বসবে, তারই বিন নাম্বার এখানে বসবে। দেন হলো উৎসে কর কর্তন সনদপত্র নাম্বার, এটা একটা নাম্বার সিরিজ বলে। হ্যাঁ, আপনি আপনার মতো করে নাম্বার মেনটেন করবেন। হ্যাঁ, যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে করে আপনি একটা নাম্বার ব্যবহার করবেন। জারির তারিখ হলো আপনার যেদিন আপনি এই 6.6টা ইস্যু করতেছেন সেই ডেটটা এখানে আপনি দিবেন। এরপরে ক্রমিক নাম্বার কি, 1 2 3, আপনি একটা মূসক 6.6 এ একজনকেও দিতে পারেন, অথবা আপনি 10 জনকেও চাইলে একই 6.6 এ দিয়ে দিতে পারেন। বুঝতে পেরেছেন? তো সেক্ষেত্রে আপনি ক্রমিক নাম্বারটা, হ্যাঁ সেক্ষেত্রে আপনি ক্রমিক নাম্বারটা ব্যবহার করবেন। তারপরে ওই যাকে দিবেন সেই কোম্পানির নাম ব্যবহার করবেন, এখানে লিখবেন। দেন আপনি তার বিন নাম্বার এখানে দিবেন। আর এই যে এরিয়াটা, আমি এই এরিয়াটা নিয়ে বলছিলাম যে এই ঘরটাতে আমরা মোস্ট অফ দ্য পারসন ইন্ডিভিজুয়াল এখানে ভুল করে থাকে। সেটা হলো এখানে সবাই কি করে, ট্রেজারি যে চালান নাম্বারটা বসায় দেয়। এখানে ট্রেজারি চালান নাম্বার বসবে না, এখানে বসবে এই যে ভেন্ডর আমাকে যে 6.3 দিয়েছে সেই নাম্বারটাই এখানে বসবে, সেই 6.3 ইস্যু নাম্বারটাই এখানে বসবে, সেই 6.3 আমার সরবরাহ মূল্য এখানে বসবে, মূসকের পরিমাণ বসবে, আর হলো আমি কত টাকা ভ্যাট কেটেছি এটা বসবে। এরপরে যদি আপনি এডিশনালি আপনি সেই ডাটাটাও রাখতে চান যে কোন চালানপত্রে আপনি দিয়েছেন, সেটা আপনি এটার সাথে এডিশনালি অ্যাড করতে পারবেন, কিন্তু এটা ভ্যাট কর্তৃক বা এনবিআর কর্তৃক প্রেসক্রাইব না। এটা আপনার ম্যানেজমেন্ট ডিসিশন, আপনি যদি চান এডিশনালি রাখতে কোনো সমস্যা নাই, বাট ভ্যাট প্রেসক্রাইব এই কয়টা কলাম, এই কয়টা কলাম আপনাকে সঠিকভাবে অবশ্যই ফিল আপ করতে হবে। মোট সরবরাহ মূল্য এখানে ধরেন আমার 100 টাকার উপরে 15% ভ্যাট দিল, 115 টাকা, তাহলে মোট সরবরাহ মূল্য 115 আসবে। জি, আর ভ্যাট আসবে 15 টাকা। জি জি, ওকে, থ্যাংক ইউ। তো এই হলো মূলত আপনার 6.6 এর বিষয়টা। তাহলে আমরা যেটা শিখতে পারলাম যে মূসক 6.6টা কখন দরকার হয়, যখন আমি কাউকে পেমেন্ট করি এবং পেমেন্ট থেকে আমি তার কাছ থেকে ভ্যাট ডিডাক্ট করে রাখি, এর এগেইনস্টে আমার ওই পার্টিকে কি দিতে হয়, মূসক 6.6 দিতে হয়। ক্লিয়ার ভাই? এবং আমরা আরেকটু কেউ যদি 6.3 না দেয় সেই ক্ষেত্রে তো এটার কি দরকার আছে 6.6? আচ্ছা, নাম্বার 1 হলো যে আপনি কারো 6.3 ছাড়া কিন্তু আপনার পারচেজ করাই নিষেধ, তাই না? মানে আমরা যদি কমপ্লায়েন্স ফলো করি, আপনি যদি কমপ্লায়েন্স ফলো করি তাহলে অবশ্যই কি বলা আছে আমাকে, যে আমার কিনতে হবে তার কাছ থেকে 6.3 সহ পারচেজ করতে হবে, রাইট? এরপরে কথা হলো আপনি যদি মূসক 9.1টা দেখেন, মূসক 9.1 এ আপনার কিন্তু আনরেজিস্টার্ড যদি আপনার কোনো ভেন্ডর থাকে, মানে আপনি যখন পারচেজটা ফিল আপ করবেন সেখানে কিন্তু নোট নাম্বার আছে, রাইট? আপনার 22 নাম্বার নোটে দেখবেন যে আনরেজিস্টার্ড যদি ইয়া থাকে, আপনার পারচেজ থাকে, কোনো ভেন্ডর থাকে, সেটা কিন্তু আপনি রিবেটের জন্য ক্লেম করতে পারবেন না। হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন? তাহলে সেই ক্ষেত্রে আপনি মানে কোনো কোম্পানি কি চাইবে যে আনরেজিস্টার্ড কাছ থেকে কিনতে? কারণ সে যদি মানে ব্যবসায়িক প্রয়োজনে তার প্রোডাকশনের প্রয়োজনে কিনেও, তাহলে কিনলেও আলটিমেটলি তার লস। কারণ কি,
তাকে এর জন্য এডিশনালি ভ্যাট দিতে হবে এবং সে ওই বাবদ কোনো সে রিবেট তিনি পাবেন না। পাবেন। বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা ভাইয়া, জি। ভাইয়া 6.3টা যদি আমি ভ্যাটটা যদি আমি কেনার সময় না দিয়ে বলি যে আমি দিয়ে দিব, সেক্ষেত্রেও কি ওনারা আমাকে 6.3টা দিবে? আচ্ছা, 1 নাম্বার কথা হলো 6.3 কি এটা আপনাকে বুঝতে হবে। মূলত সেলস ইনভয়েস যেটা, এটাই হলো 6.3। হ্যাঁ, আপনার কর্পোরেটের ভাষায় যেটাকে সেলস ইনভয়েস বলে, ভ্যাটের ভাষায় সেটাকে কি বলা হয় 6.3, মানে মূসক 6.3। আপনি আপনার কোম্পানির কর্পোরেটের যে সেলস ইনভয়েসটা আছে, এটাই যদি আপনি মূসক 6.3 আলোকে আপনি প্রিপেয়ার করেন, তাহলে আপনাকে আলাদা করে কোনো মূসক 6.3 মেনটেন করতে হবে না। আপনার সেলস ইনভয়েসটাই তখন মূসক 6.3 হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। বুঝতে পেরেছেন? না ভাই, আমার কোশ্চেন ছিল যে ভ্যাট আমি যখন পারচেস করেছি ওনাদেরকে ভ্যাটের টাকাটা দিই নাই, বলছে যে আমি দিয়ে দিব, সেক্ষেত্রে কি ওনারা আমাকে 6.3টা দিবে? 1 নাম্বার কথা হলো যে আপনি বলেছেন যে আপনি ভ্যাটের টাকা দিয়ে দিবেন। ভ্যাটের টাকা জি তো আপনিই দিবেন, রাইট? আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, ভ্যাটের টাকাটা আপনিই দিবেন, ডিডাক্ট করে আপনি দিবেন। হ্যাঁ, তো জি সেক্ষেত্রে ওনারা 6.3 আপনাকে দিতে বাধ্য কিনা, তাই তো? জি সেটাই আমি বললাম যে 6.3, একটু আগে এক ভাই বললেন, তার কথার অ্যান্সারই আমি বলছিলাম যে 6.3 ছাড়া আপনি অ্যাজ পার ভ্যাট আইন অনুযায়ী কোনো পার্চেসই করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আচ্ছা, মানে আপনি যখন পার্চেস করবেন অবশ্যই 6.3 সহ পার্চেস করবেন, উইদাউট পারচেস করব। 6.3 আপনি পার্চেস করবেন না। কারণ কি, এটা আপনার কোম্পানির জন্য বার্ডেন। আপনাকে গভর্নমেন্ট আপনাকে পেনাল্টি করতে পারবে, আপনার রিবেট আপনি পাবেন না। যখন আপনি ভ্যাট রিটার্ন জমা দিবেন এই পার্চেসের উপর আপনি কোনো রিবেট ক্লেম করতে পারবেন না, তাহলে আলটিমেটলি আপনার লস হবে, তাই না? জি। তো এই কারণে আর আপনাকে ভাইয়া, পার্চেস করতে হবে পরিবর্তন কি 6.3 সহ। 5% না? আচ্ছা, উৎসে করকর্তনটা আসলে 5% বলে এরকম কোনো কথা নাই। এক একটাই এক এক রকম পার্সেন্টেজ। হ্যাঁ, 5% আছে, আচ্ছা 10% আছে, 7.5% আছে। এটা আমরা সময় পেলে ইনশাল্লাহ একটা ভিডিএস আলাদা সেশন করব। আজকের সেশনটা হলো আমাদের শুধু মূসক 6.6। আপনার উৎসে করকর্তন নিয়ে একটা সেশন করলে যখন ভিডিএস এর, তখন আপনি আশা করি জানতে পারবেন যে কোনটার ক্ষেত্রে কত পার্সেন্ট কাটতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এটার জন্য আমি আপনাকে একটা রেফারেন্স দিতে পারি, ভিডিএস রুলস। এই যে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি জি ভাই, দেখা যাচ্ছে। তো এখানে দেখেন, এই যে আপনি কার কাছ থেকে কত পার্সেন্টেজ কাটবেন। হ্যাঁ, এই যে এসি হোটেল 15% আপনাকে কাটতে হবে, নন এসি হলে 10%, এরপরে 5%, 15, 10, 2% আছে। হ্যাঁ, এইভাবে কার কাছ থেকে কত কাটতে হবে এটা নিয়ে আলাদা আমাদের এই ভিডিএস এর জন্য আলাদা করাই আছে। হ্যাঁ, এটা হলো এসআরও কত, 182। এসআরও নাম্বার 182-তে গেলে আপনি এই কার কাছ থেকে কত পার্সেন্টেজ কাটবেন এটা এখানে বলা আছে, এবং এখানে এই যে কয়টা সার্ভিস কোড আছে, এই কয়টা সার্ভিস কোড থেকেই আপনি ভিডিএস কাটতে পারবেন, এর বাইরে কারো কাছ থেকে আপনি ভিডিএস কাটতে পারবেন না। এখানে যে 44টা সার্ভিস কোড বলা আছে, এই 44টা সার্ভিস কোড থেকেই আপনি কি কাটতে পারবেন, ভিডিএস কাটতে পারবেন। ঠিক আছে? 42 নম্বরে তো দেওয়া আছে অন্যান্য বিবিধ সেবা, তার মধ্যে তো সবই আছে। না, অন্যান্য বিবিধ সেবার একটা সার্ভিস কোড আছে, আপনি দাঁড়ান দেখাচ্ছি। এই যে অন্যান্য বিবিধ সেবার সার্ভিস কোড কত, 99.20। আপনার এই অন্যান্য বিবিধ সেবা বলতে কিন্তু এটা বোঝায় নাই যে সমস্ত সার্ভিস থেকে, মানে আপনার যে সার্ভিসটা আপনি দেন সেই সার্ভিসের কোডই যদি হয় 99.20, মানে আপনি যখন ভ্যাটের রেজিস্ট্রেশন নেন, আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন, আপনার বা আপনি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করছেন, এর একটা কি থাকে, গুডস অথবা সার্ভিসের একটা সার্ভিস কোড থাকে। বুঝতে পেরেছেন? সেই সার্ভিসটা আপনাকে ডিক্লেয়ার করে আসতে হয়। তো আপনার কোম্পানির যদি সার্ভিস কোডটা থাকে S099.20,
সেক্ষেত্রে আপনার কাছ থেকে 15% রেটে 15% আপনার কাছ থেকে ভিডিএস কাটবে। বুঝতে পেরেছেন? এটার মানে এই না যে সবকিছু এর বাইরে এইখানে যে কয়টা আছে এই বাইরে যা কিছু আছে সব, ব্যাপারটা তা না। বুঝতে পেরেছেন? জি 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 থ্যাংক ইউ। ওই জিনিসটা কাজ করে হলে আপনার টিডিএস এর ক্ষেত্রে আপনি যখন পরিপত্র দেখবেন, পরিপত্রতে বলা যে উপরে 1 থেকে 18 নাম্বার পর্যন্ত যতগুলো পয়েন্ট আছে এর বাইরে অন্যান্য যা কিছু থাকুক না কেন তার উপরে 5% করে টিডিএস কাটতে হবে। 5%। বুঝতে পেরেছেন? সেইটার জি, মানে জি, হলো যে এই 18টার বাইরে যা কিছুই পড়ুক সবকিছু থেকে আমি 5% করে কাটবো। এটা হলো কাটতে টিডিএস এর হবে। জন্য। বুঝতে পেরেছেন? TDS ট্যাক্স জি ডিডাকশন জি এট সোর্স। আর আমরা কথা বলছি ভ্যাট ডিডাকশন TDS এট সোর্স নিয়ে। source, দুইটা আলাদা জিনিস। okay. তো আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে আজকের সেশনটা যে 6.6 কি 6.6 একটা হলো সার্টিফিকেট, এটা কখন দিতে হয় আপনার যাদের কাছ থেকে আপনি পারচেজ করবেন এবং যাদেরকে আপনি পেমেন্ট করছেন তখন এই যে টাকাটা আপনি কম দিয়েছেন এর এগেনস্টে তাকে একটা সার্টিফিকেট ইস্যু করা যে ভাই তুমি যে টাকা তোমার বিল ছিল 50,000 টাকা কিন্তু আমি তোমার কাছ থেকে 5,000 টাকা ভ্যাট কেটেছি। হ্যাঁ, এটা তাকে আপনি কি করলেন? একটা ডিক্লারেশন দিলেন, একটা সার্টিফিকেট দিয়ে Declaration. দিলেন। এটা যে চালান জমা দেওয়ার এবং আগে কি এইটা আমি দিতে তার পারবো কোন এটা? কাজে লাগতেছে? সে যখন মূসক 9.1 বা ভ্যাটটা আপনার কথাটা কেটে এবং আসছে ভাই। না আমি বলতেছি ট্রেজারি চালান জমা দেওয়ার আগেও তো তাহলে এটা ইস্যু করা যায়। অবশ্যই, অবশ্যই। আপনি ট্রেজারি চালানের আগেও আপনি এটা দিতে পারবেন। এটার সাথে ট্রেজারি চালানের কোনো সম্পর্ক নাই। সম্পর্কই নাই। জি জি কোনো না, সম্পর্ক না, নেই। কোনো ট্রেজারির সম্পর্ক কোনো নাই। ইনফরমেশন এটা এখানে নিয়ে লাগতেছে না। রাইট। এমনকি এটা নিয়ে আরো ডিটেলসে আলোচনা করা যায়। আপনার এমনকি আপনি এই যে টাকাটা কেটেছেন এটা যে আপনাকে ট্রেজারি করে জমা দিতে হবে ব্যাপারটা তাও না। আপনার যদি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করা অ্যাডজাস্টমেন্ট যাবে। করার পরে হ্যাঁ, আপনার যদি অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় তাহলে আর আপনাকে এটার জন্য আলাদা করে পে করতে হবে না। আগে যে একটা আমাদের এখানেও কিন্তু একটা ভুল নিয়ম প্রচলিত আছে আমাদের। সেটা হলো কি আমরা মনে করি হ্যাঁ এই যে যাদের কাছ থেকে ভ্যাট কেটেছি এটা একবারে আলাদা করে ট্রেজারি করে আমাদেরকে জমা দিতে হবে। ব্যাপারটা আসলে ভুল। হ্যাঁ হ্যাঁ, অনেক এটা সময় কি আপনার হয় অ্যাডজাস্টমেন্ট করার ওই পার্টির নাম সহ চায় যে আমার নাম দিয়ে জমা দেয় এরকমও বলে। রাইট, রাইট, রাইট। কিন্তু এটার আসলে কোনো নিয়ম বা কোনো কোনো তো কিছু নাই। প্রয়োজন নাই, এটার না, বাধ্যবাধকতাও নাই। বাধ্যবাধকতাও নাই, হুম। প্রয়োজনও নাই। এটা মানে এটা একটা মানে রিউমার ছড়ায় গেছে যে এইভাবে হবে, এইভাবে চলতেছে। আসলে এর কোনো আইনগত আপনার কোনো প্রুফ নাই। ভিত্তি নাই। হ্যাঁ। থ্যাংক ইউ, জানলাম এটা আসলে জানা ছিল। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। এরপর আপনাদের আর কারো কোনো যদি কোশ্চেন থাকে স্পেসিফিক এই পয়েন্টটা বুঝতে পারেন নাই তাহলে আমাকে আস্ক করতে পারেন। দেন যদি কোনো হ্যাঁ, আমার কোশ্চেন একটা না প্রশ্ন থাকে আছে। তো বলবেন। জি বলেন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি একটু আগে উদাহরণ দিচ্ছিলেন যে 50,000 টাকার ট্যাগ বিল হয়েছে সেখান থেকে 5,000 টাকা সে ভ্যাট হিসেবে রেখে দিল। সাপোজ আমি একটা ফ্রিজ কিনলাম ওয়ালটনের একটা ফ্রিজ কিনলাম 50,000 টাকা দিয়ে এবং আমি ভদ্রলোককে 50,000 টাকাই দিলাম। উনি 5,000 টাকা যে ভ্যাট কেটে রাখলো সেটা কি আমি এক্সট্রা টাকা দিব 5,000 নাকি উনি 50,000 টাকার মধ্যেই 5,000 টাকা কেটে রাখবে কোনটা? আপনার কোশ্চেনটা আমি ক্লিয়ার না। এক নাম্বার কথা হলো আপনি একটা কোম্পানি ওয়ালটন থেকে ফ্রিজ কিনেছেন, রাইট? জি। ওকে। এখন ওয়ালটনকে আপনি পেমেন্ট করবেন, রাইট? হ্যাঁ, আমি তো পেমেন্ট করব। ওকে। এবার আপনি এখান থেকে 5,000 টাকা কেটে 45,000 টাকা পেমেন্ট করবেন, রাইট? না, আমি আসলে জানতে চাচ্ছি যে আমি তো ওনাকে 50,000 টাকা দিলাম, ফ্রিজের দাম তো লেখা থাকে 50,000। তো আমি হ্যাঁ, 50,000 টাকা দেওয়ার পর উনি হ্যাঁ। আসলে আমার কিভাবে 5,000 টাকা কাটবে এটা আমি বুঝতে পারিনি। উনি কি আমার আচ্ছা। 45,000 টাকা বিল হবে, হ্যাঁ, 5,000 টাকা ভ্যাট হবে? আমি বলছি। এক নাম্বার কথা হলো যখন আপনাকে 50,000 টাকার উনি বিল দিয়েছেন তার মানে পেমেন্টটা করতেছেন আপনি। আর ভ্যাটটা কাটবে যিনি পেমেন্ট করবেন। তার মানে আপনার 50,000 টাকা দেওয়ার কোনো সুযোগ আপনার নাই। তাকে অবশ্যই আপনাকে 45,000 টাকা পেমেন্ট করতে হবে। বাকি 5,000 টাকা আপনাকে কেটে দিতে হবে। বাকি 5,000 টাকা কিসে দিতে হবে? কেটে দিবেন, আপনি ডিডাক্ট করবেন। আচ্ছা। এরপরে কি হবে? মনে করেন আমি ওয়ালটন, হ্যাঁ? আমি ওয়ালটনের রিপ্রেজেন্টেটিভ। আপনি আরেকটা কোম্পানি। আপনার কোম্পানির নাম বলুন। মনে করেন এলজি।
হ্যাঁ ওকে, মনে করেন এলজি, তাহলে আপনি এলজি কোম্পানির একজন অ্যাকাউন্টেন্ট, ওকে, আর আমি হলাম ওয়ালটন কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ, ওকে। এবার আপনি আমার কাছ থেকে একটা ওয়ালটনের ফ্রিজ কিনলেন, রাইট? জি আমি আপনাকে 50,000 টাকার ইনভয়েস দিলাম, আপনি আমার অ্যাকাউন্টে 45,000 টাকা পাঠাইলেন, রাইট? আপনি 5,000 টাকা মানে ভ্যাট কেটেছেন। এবার আমি কি করব, আমি আপনাকে ফোন করব, ফোন করে বলবো যে ভাই আপনি যে আমি তো আপনাকে বিল পাঠাইছি 50,000 টাকার, আপনি আমাকে 45,000 টাকা দিয়েছেন, বাকি 5,000 টাকা কেন দেননি? তখন আপনি আমাকে অ্যান্সার করবেন যে ভাই এটা ভ্যাট রুলস অনুযায়ী আমি আপনার কাছ থেকে ভিডিএস কেটেছি। বুঝতে পেরেছেন? জি 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 এইটা যখন আপনি বলবেন তাহলে তখন আমি বলবো যে ভাই এটা তো আমার কোম্পানি বুঝবে না, আপনি যেহেতু কেটেছেন আপনি আমাকে একটা সার্টিফিকেট দেন। বুঝতে পেরেছেন? আমি কে? আমি ওয়ালটনের রিপ্রেজেন্টেটিভ, রাইট? সেলস রিপ্রেজেন্টেটিভ। আমাকে যেহেতু আমার সেলস এর এগেইনস্টে আপনি 45,000 টাকা দিয়েছেন, আমি অবশ্যই আমার কোম্পানিকে রিপোর্ট করতে হবে আমি যা সেল করছি তার কালেকশন কত, আমাকে মিলাই দিতে হবে না ভাই? হ্যাঁ মিলাই দিতে হবে। মিলাই দিতে হবে। তাহলে আমি সেলস করছি 50,000, ব্যাংকে টাকা ঢুকছে 45, 5,000 টাকা তো ঘাটতি। তো এই 5,000 টাকা ঘাটতির জন্য আমি কি করব, আপনাকে ফোন দিব যে ভাই আপনি 45,000 দিয়েছেন, এবার 5,000 এর আমাকে তাহলে সার্টিফিকেট দেন যে আপনি আমার কাছ থেকে 5,000 টাকা ভ্যাট কেটেছেন। এবার আমি কি করব, আপনার ওই সার্টিফিকেটটা এনে আমি আমার কোম্পানির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে দিব যে ভাই দেখো আমি যে এলজি কোম্পানিতে যে আমি 50,000 টাকার ফ্রিজটা বিক্রি করেছিলাম, তারা এই 45,000 টাকা আমাকে অ্যামাউন্ট দিয়েছে, এই যে ব্যাংক স্টেটমেন্টে টাকাটা ঢুকছে, আর বাকি যে 5,000 টাকা দেয় নাই এর জন্য তিনি 6.6 দিয়েছেন, এটা নাকি ভ্যাটের অ্যাক্ট অনুযায়ী কাটতে হয় এবং সেটা আমাকে দিয়েছেন, এবং এটা নিয়ে নাকি আপনারা কোনো রিডিউসিং অ্যাডজাস্টমেন্ট করবেন সেটা করেন। তাহলে আমার কালেকশন 50,000 নালিফাই হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি ভাই? জি জি ভাইয়া বুঝতে পারছি, কিন্তু আরেকটা কথা সেটা হচ্ছে কি এই মূসক 6.6 যেটা আছে সেটা কি আমরা যারা সাধারণ আম জনতা এদেরকে কি দিবে? যদি 50,000 টাকা দামের আমি একটা ফ্রিজ কিনি তাহলে ওয়ালটন কি আমাকে দিবে যে আপনার থেকে ভ্যাট কাটলাম বা আপনি ভ্যাটের টাকা দিয়ে গেলেন, আপনি এটার কোনো আপনি তো সার্টিফিকেট? মেইন কনসেপ্টটা হলো আপনি উল্টাই ফেলাইতেছেন, বুঝছেন? মেইন হলো এক নাম্বার হলো আপনি কিনতে গেছেন, আপনি একজন মানে ইন্ডিভিজুয়াল হিসেবে গেছেন, সেক্ষেত্রে তো আপনি উইথহোল্ডিং এন্টিটি না। এটা আপনাকে দিবে কে? যে কিনা উইথহোল্ডিং এন্টিটি। উইথহোল্ডিং এন্টিটি কি? আপনাকে লিমিটেড কোম্পানি হতে হবে, অথবা আপনি যদি এক মালিকানা কোম্পানি হন আপনার বছরে 10 কোটি টাকা সেল থাকতে হবে। আপনি বুঝতে ও পেরেছেন? আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি, থ্যাংক ইউ। পার্টনারশিপ কোম্পানির ক্ষেত্রে কি হয় এটা? পার্টনারশিপ হ্যাঁ, পার্টনারশিপও যদি ওই যে 10 কোটি টাকার উপরে যদি টার্নওভার থাকে আপনার এরা ওই যে ইসে পড়ে যাবে। তাহলে ডিডাকশন করতে হবে, তাহলে হ্যাঁ ডিডাকশন হ্যাঁ হ্যাঁ করতে হবে হ্যাঁ 10 উইথহোল্ডিং এ কোটি টাকা। আবার। হ্যাঁ হ্যাঁ, আবার যদি আপনার ইয়া হয় আরজেসি রেজিস্টার্ড হয় পার্টনারশিপ কোম্পানি, তাহলে আবার ওই যে রেভিনিউ দ্বারা না, যেহেতু তিনি আরজেসি রেজিস্টার্ড তাহলে অলরেডি তিনি উইথহোল্ডিং এন্টিটি হয়ে যাবে। আর যে রেজিস্টার্ড হইলে সে উইথহোল্ডিং করতে হবে মাস্ট। মানে তিনি তখন উইথহোল্ডিং এন্টিটি হয়ে গেলেন। মানে আরজেসি কি? আরজেসি মানে রেজিস্টার্ড জয়েন্ট স্টক অফ কোম্পানি। আপনি কোম্পানি মানে প্রথমে কথা হলো আপনার এটা কারা হবে? Company. উইথহোল্ডিং এন্টিটি কি? কোম্পানি, রাইট? এখন জি, এক জি। মালিকানা কোম্পানি কিন্তু কোনো কোম্পানি না, না, এটা কোনো রেজিস্টার্ড প্রপারেটরশিপ। কোম্পানি না, এটা একটা প্রোপ্রাইটারশিপ বিজনেস, রাইট? কিন্তু জি। সেইটাকেও লাস্ট 2025 সালে আমি যে এসআরওটা আপনাদেরকে দেখাইলাম 182 নাম্বার এসআরও, এই এসআরও তে তাদেরকেও আওতায় আনছে, কারণ তাদের যদি টার্নওভার 10 কোটি টাকার উপরে হয়। হুম। বুঝতে পারছেন? কারণ যাদের টার্নওভার 10 কোটি টাকার উপরে তারা মোটামুটি 26-এ তো বড় এসআরও company। আসছে, 26-এ কি এসআরও আসছে তো? সেটা আমি মনে হয়। এখনো দেখি নাই, আমার হাতে যেটা আছে এটা হলো 25 26-এও আসছে, বুঝতে পেরেছি। 26-এও আসছে বিডিএস, এটা 8ই জুনে মনে হয় প্রকাশ হ্যাঁ, করছে। সেটা আমার হাতে এখনো নাই, দুঃখিত। আচ্ছা, আচ্ছা। আমার ঠিক কাছে আছে। যেটা আছে হাতে এটা হলো 25-এর 182 গত নাম্বার। বছর এটা। হ্যাঁ হ্যাঁ, গত বছর। জি, জি। তো এই ছিল আর কি আমাদের মোটক 6.6 নিয়ে মূলত সেশনটা। খুবই ভাইয়া গুরুত্বপূর্ণ সেশন ওই হয়েছে ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। জি আচ্ছা ভাইয়া একটু আগে বললো যে ইন্ডিভিজুয়াল না হলে, ধরেন আমি কোম্পানি, প্রাইভেট কোম্পানি, তো এখন আমি কাটতে চাচ্ছি টিডিএসটা, ওনারা আমাকে বলতেছে যে আমাদের সাথে তো এরকম ডিল হয় নাই, 50,000 টাকা তুমি 50,000 টাকায় দিবা, এখানে মানে উৎসের করকতনটা এখন আমাদেরকে দিতে চাচ্ছে না, সেক্ষেত্রে রাইট। কি করতে
করতে হবে? সেক্ষেত্রে আপনাকে এডিশনাল দিয়ে আপনাকে কমপ্লায়েন্স মেনটেন করতে হবে। বুঝি নিজের নাই ফান্ড ভাই। থেকে টাকা জমা দিতে হবে, নিজের ফান্ড মানে থেকে দিতে মানে হবে। নিজের ফান্ড থেকে দিতে হবে। আপনি যখন 50,000 টাকা দিয়ে আপনি 5,000 টাকা কাটলেন এবং 45,000 টাকা পে করলেন, তখন মানে কি কোম্পানির ওই খরচের ভিতরেই সব হয়ে গেল। বুঝতে পারছেন? তার এই কমপ্লিয়েন্সটা মেনটেন করতে কোম্পানির 1 টাকাও খরচ হয় নাই। বুঝতে পেরেছেন? এটা তো একটা কমপ্লিয়েন্স ইস্যু, রাইট? এখন জি। আপনি যার কাছ থেকে কিনলেন তিনি মনে করেন ভ্যাট ট্যাট এগুলো কিছু মানতে চায় না, না ভাই এগুলো কোনো কথা ছিল না, আমাকে 50-50ই দিতে হবে, রাইট? এখন আপনারাও হুম। যেহেতু জি। পারচেস অর্ডার বা ওয়ার্ক অর্ডার যেটাকে বলে, আপনারা সেখানে যখন এগুলো মেনটেন করেন নাই, তাহলে আপনি বাধ্য হয়ে 50,000 টাকা আপনাকে দিতে হয়েছে, রাইট? তো সেক্ষেত্রে আপনি যেহেতু লিমিটেড কোম্পানি, আপনি যদি এই 50,000 টাকা দিয়ে দেন, আপনাকে তো ভ্যাট অথরিটিকে আপনাকে হ্যান্ডেল করতে হবে, রাইট? ভ্যাট অথরিটি তাকে দেখবে না, ভ্যাট অথরিটি কাকে দেখবে? উইথহোল্ডিং এন্টিটিকে তিনি আমাকে দেখবেন, আপনাকে দেখবেন। তো আপনাকে উনি যখন এইটা পাবেন না যে আপনি এখান থেকে ভ্যাট কাটেন নাই, তখন উনি ডিরেক্ট এটার উপরে ভ্যাট আরোপ করবেন যে আপনি এই অ্যামাউন্টের উপরে ভ্যাট দেন, তখন আপনার পকেট থেকে দিতে হবে। তখন খরচটা বেড়ে গেল। হ্যাঁ, কোম্পানির খরচটা বেড়ে গেল। আর এবং ভাই এটা ফর্মের দেখাই দিব? এটা তো গেল মানে সহনশীল পর্যায়ে যে আপনি আবার এডিশনালি দিয়ে দিলেন। আর যদি আপনি জরিমানার কথা চিন্তা করেন, তাহলে ভ্যাট অথরিটি ইন্ডিভিজুয়ালি আপনাকে 25,000 টাকা জরিমানা করতে পারবেন আইন অনুযায়ী। মানে এটা আচ্ছা ভাই, এদের এই অ্যামাউন্ট ভ্যাট যত এটা হলো কত দেব? পেমেন্ট ডেস্কে যিনি চাকরি করেন ওনাকে পার্সোনালি 25,000 টাকা জরিমানা করতে পারবেন। ও, এই হলো রুলস। তো মোটামুটি আচ্ছা আমি ইনস যে এন্ড আউট। হ্যাঁ বলেন। 9.1 এর এটা কোথায় দেখাই দিব? মানে কত নাম্বার পয়েন্টে দেখাই দিব? যে ডিক্রিজিং আমি নিজে অ্যাডজাস্টমেন্ট, থেকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নামে একটা পার্ট আছে। সেই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আপনি করবেন, হ্রাসকারী সমন্বয় যেটাকে বলে বাংলায়। আচ্ছা। আর এই হ্রাসকারী সমন্বয় কি করবে বুঝতে পেরেছেন তো? এটা করবে আপনি যার কাছ থেকে কাটবেন, আর আপনি যিনি কাটবেন তিনি করবেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। জমা দিচ্ছি আমি তো কেটে আমরা রাখবো মনে করেন। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট। আপনি করবেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আর আপনি যাকে দিয়েছেন, এমন তো হইতে পারে আপনি বিক্রি করতেছেন সেই ক্ষেত্রে, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি যখন আপনি কারো কাছ থেকে মূসক 6.6 রিসিভ করবেন, সেক্ষেত্রে আপনি করবেন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আর আপনি যখন কোনো পেমেন্ট থেকে কারো কাছ থেকে আপনি কাটবেন এবং আপনি ইস্যু করবেন, সেক্ষেত্রে আপনি করবেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ক্লিয়ার ভাই? আচ্ছা, আপনাদের পক্ষ থেকে যে কোনো একজন বলেন তো যে কখন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবেন আর কখন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবেন, তাহলে বোঝা গেল যে সেশনটা ফ্রুটফুল। ফারুক ভাই আছেন লাইনে? ফারুক ভাই? বা রাজি আপাই বলতে পারেন। জি আছি। হ্যাঁ, ফারুক ভাই বলতে পারেন যে কখন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে? রাজি আপা যে কেউ? ভাই যখন আমি কেটে রাখবো ওনাদের কাছ থেকে টাকাটা, তখন হবে যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, কারণ এটা তো আমাকে দিয়ে দিতে রাইট, হবে। রাইট, রাইট। আর যখন আপনি কারো কাছ থেকে রিসিভ করবেন, তখন আপনি এটাকে করবেন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। সো থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, জি আরেকটু, আমি বলেন। যখন পারচেজ করেছি তখন ওনারা আমার থেকে টিডিএস টা কেটে রেখেছে, সেক্ষেত্রে আমি ওনার কাছে 6.6টা দাবি করতে পারবো না? এক নাম্বার কথা হলো আপনি পারচেজ করেছেন, আপনি পারচেজ করলে তো আপনার কাছ থেকে কাটতে পারবে না। আপনার একটু মানে কনসেপ্টটা ক্লিয়ার করেন। আপনি যদি পারচেজ করেন, আচ্ছা, পেমেন্টটা কি করবে ভাই? পেমেন্টটা তো আপনি করবেন। তাহলে আপনার কাছ কিন্তু থেকে তারা সেখানে কিভাবে কাটবে? ওনারা একটা অ্যামাউন্ট লিখে দিছে যে, আচ্ছা ওইটা ট্যাক্স দিয়ে লিখে দিছে যে মানে ওনারা ট্যাক্স কেটে রাখছে 5%। কারা কেটে সে রাখবে? কাটবে কে? যিনি পেমেন্ট করবেন। আপনি এখন যেটা আমাদের বলতে ক্ষেত্রে এটা চাচ্ছেন, উল্টো হয়ে গেছে, হ্যাঁ মানে আপনি যেটা যাদের কাছ বলতে থেকে আমরা চাচ্ছেন, কম্পিউটার পারচেজ করেছিলাম হ্যাঁ ওনারা ট্যাক্স কেটে রাখে। না, ওনারা ট্যাক্স এটা তো কেটে হওয়ার রাখে। কথা না। এটা কিভাবে হয়? আপনি উল্টিয়ে ফেলছেন হয়তোবা কোনো কারণে। আপনি একটু আবার ক্লিয়ার হয়ে নিন। মেনলি হলো মানে আপনি যার কাছ থেকে পারচেজ করতেছেন, কাটবেন তো আপনি।
তারা আপনার কাছ থেকে উল্টো কাটবে কি করে? বাট তাদের কাছে যদি আপনি বিক্রি করেন সেক্ষেত্রে তারা আপনার কাছ থেকে কাটবে। আচ্ছা। ওকে, তো থ্যাংক ইউ এভরিওয়ান। আর আজকের এই সেশনটা তো জানেনই আপনারা যে এটা ট্যাক্স মেকানিজম নামে একটা প্রতিষ্ঠান, কনসালটেন্সি ফার্ম অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, তারাই আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে, এবং একটা কন্ডিশন দিয়েছিল যে আমাদের ইউটিউব পেজে গিয়ে সাবস্ক্রিপশন করা এবং 2টা কমেন্ট করা, কিন্তু হয়তোবা 10-12 জন করেছিলেন, আর অনেকেই করেন নাই, বাট আমি সবাইকে অ্যাড করে দিয়েছিলাম। তো জি, করে আমাদের দিব সাথে ইনশাআল্লাহ, থাকবেন, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমাদের সাথে থাকবেন, এতে হয় কি মানে আমরা একটু মোটিভেশন পাই যে না আমরা কিছু নেই, কারণ কি আপনার ইনস্ট্যান্ট মানে ফ্রিলি বলতে গেলে আসলে আমরা টোটালি সবাই কমার্শিয়াল, রাইট? সো জি সেক্ষেত্রেও জি আমরা চিন্তা অবশ্যই। করি যে কিছু ফ্রি সেশন অ্যারেঞ্জ করার জন্য। তো একবারে ফ্রি সেশন অ্যারেঞ্জ করলে আমরা কি চিন্তা করি যে অনলাইন মার্কেটিং এর কথা চিন্তা করি, যে অ্যাটলিস্ট আমাদের পেজের রিচটা বাড়ুক। হ্যাঁ, চেষ্টা ভালো। তো জি জি। এইসব ক্ষেত্রে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করি, আর কিছুই বস, না। আপনারা কি ট্যাক্স নিয়েও কাজ করছেন নাকি শুধু জি, ভ্যাট নিয়ে? না না, আমাদের প্রতিষ্ঠানের নামই হলো ট্যাক্স ভ্যাট মেকানিজম। আমরা ট্যাক্স ভ্যাট ট্যাক্স এবং আছে, অ্যাকাউন্টিং সার্ভিস দিয়ে থাকি, এবং ইআরপি নিয়ে কাজ করি আমরা। ইআরপি সফটওয়্যার আছে আপনাদের? জি জি, আমরা ইআরপি সফটওয়্যার নিয়েও কাজ করি। কাস্টমাইজ সফটওয়্যার? না, কাস্টমাইজ না, মাইক্রোসফটের বিজনেস সেন্ট্রাল ইআরপি নিয়ে কাজ করি আমরা। আর হলো আপনার কুইক বুক। কেমন প্রাইস, কেমন ইআরপি? অনেক টাকা ভাই। একটু ধারণা দেন না। ইআরপি ইআরপি আপনার কোটি টাকার নিচে কোনো ইআরপি হয় না। আচ্ছা আচ্ছা। আর কি বলেন, কুইক বুক আছে আপনার? হ্যাঁ, কুইক বুক আছে। কুইক বুক জিরো এগুলো করেন? হ্যাঁ হ্যাঁ, কুইক বুক ট্রেনিং করান? এইটা সত্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বিভিন্ন ট্রেনিং থাকে সামনে business বাংলাদেশে center। তো এগুলো ইউজ করে না খুব একটা। না, কুইক বুক আপনার আছে বাংলাদেশে? কুইক বুক হলো আপনার ইউএসএ খুব বেশি চলে, বাংলাদেশে ইউএসএ আছে আছে, বাট খুব কম। বাংলাদেশে আছে ছোট ছোট খুব প্রতিষ্ঠানে খুব কম। কম। হুম। বুঝছি। এটা তো অ্যাকাউন্টিং সফটওয়্যার। ইউএসএ বাংলাদেশে কানাডাতে তবে চলে। আপনার ইআরপিটা গ্রো করছে, ইআরপিটা গ্রো করছে। আচ্ছা, আমরা রেকর্ডিংটা অফ করে দিই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমাদের এই ভিডিওটা আপনারা আবার রিপিট শুনতে চাইলে আপনারা ইউটিউব থেকে শুনে নিতে পারবেন। ওকে।